আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি, আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি, সিজন ৩, পর্ব ৯১। আহিয়া এখনো তৃষার কাছে বসে আছে। তাই বন্যা ওদের দুই বোনের নাস্তা উপরে দিয়ে গেল। নাস্তা করা শেষ হলে দুই বোন যখন গল্পে ব্যস্ত, তখনই দরজায় টোকা শুনে ওরা পেছনে তাকালো। দেখল আহিয়ান ভাই হাতে মেডিসিন নিয়ে দাঁড়িয়ে আছে। আহিয়া ভাইকে দেখে সিরাত থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আহিয়ান সিরার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ব্যথা একটু কমেছে? সিরা মৃদু মাথা নাড়িয়ে বলল, হুম। নাস্তা করেছিস? হ্যাঁ। অতঃপর আহিয়ান এক গ্লাস পানি সিরার দিকে এগিয়ে দিয়ে বলল, মেডিসিনগুলো খেয়ে নে, ঠিক হয়ে যাবে। সিরা গ্লাসটা হাতে নিতেই আহিয়ান আপন মনে প্যাকেট থেকে মেডিসিন ছোটাতে লাগলো। সিরা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, শুনুন। হুম। কি হয়েছে আপনার? কিছু না। তাহলে এমন করছেন কেন? কেমন? মনে হচ্ছে আমার উপর রেগে আছেন। আহিয়ান মেডিসিনগুলো ওর হাতে দিয়ে বলল, খেয়ে নে। মেয়েটা চুপচাপ মেডিসিনগুলো খেলো। ওর মেডিসিন খাওয়া শেষ হতেই আহিয়ান চলে যাচ্ছিল। কিন্তু ত্রিধা হাত ধরে আটকে বলল, কি করেছি আমি? এমন কেন করছেন? আহিয়ান বোধহয় নিজেকে আর সামলাতে পারল না। ঠাস করে এক চড় বসিয়ে দিল মেয়েটার গালে। আকস্মিক কর্মকাণ্ডে ত্রিধা হতবাক। গালে হাত দিয়ে টলমল চোখে তাকিয়ে আছে। অতঃপর আহিয়ান মৃদু কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, তোকে এত বড় সাহস কে দিয়েছে নিজের পা পোড়ানোর? তোর কি মনে হয় সবার মতো আমাকেও বোকা বানাবি? কিছু বুঝবো না ভেবেছিলি? আহিয়ানের তিক্ত কথায় সিদা ফুঁপিয়ে কেঁদে উঠল, কিন্তু আহিয়ানকে ছাড়ল না। বিছানায় বসেই দাঁড়িয়ে থাকা আহিয়ানের শক্ত করে পেট জড়িয়ে ধরে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, সরি আহিয়ান ভাই, এতটা পুড়ে যাবে আমি ভাবতে পারিনি। আমি শুধু চেয়েছিলাম হালকা একটু লাল হয়ে যাক পাটা, তারপর এই উছিলায় আর নিচে যেতে হবে না। কিন্তু না চাইতেও অনেকটা পুড়ে গেছে। আহিয়ান চুপচাপ দুহাত মুষ্টি ধরে দাঁড়িয়ে আছে। রাগে তার শরীরটা এখনো কাঁপছে। ইচ্ছে করছে এই মেয়েটাকে ঠাকিয়ে আরেকটা থাপ্পড় মারতে। কিন্তু ছোট্ট টিয়া পাখির মতো তার একটা বউ, এই বউকে আরেকটা থাপ্পড় মারলে অজ্ঞান হবে নিশ্চিত। তাই এই মুহূর্তে বড় বড় নিঃশ্বাস টেনে নিজেকে শান্ত করাই উত্তম। সিদা কাঁদতে কাঁদতে আবারও বলল, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি এতটা পুড়ে যাবে। আহিয়ান এবার গম্ভীর কণ্ঠে জবাব দিল, গরম কফি কি তোর কথা মতো শরীরের চামড়া পোড়াবে? তুই বলবি অল্প পোড়াতে আর কফি অল্প পুড়িয়ে দিবে। বিষয়টা হাস্যকর না? সিদা আহিয়ানকে আরেকটু শক্ত করে ধরে বলল, প্রমিস করছি আর করব না এমন, প্লিজ রাগ করবেন না। আহিয়ান এবার নিজেকে স্থির করে ওর মাথায় হাত বুলিয়ে বলল, এইবারই শেষ। ফার্দার যদি এসব কর্মকাণ্ড করিস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সিদা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে, আর করব না। মনে থাকবে? হুম, থাকবে। এখন রেস্ট কর, আমি রুমে যাই। না, আপনি এখানেই থাকুন, আমার একা ভালো লাগবে না। আহিয়া নিজের কাছ থেকে সিদাকে ছাড়িয়ে দিয়ে বলল, ছাড়, কেউ চলে আসবে। সিদা এবার ভদ্র মেয়ের মতো আহিয়ানকে ছেড়ে বসল। আহিয়ান সিদার মুখের সামনে আসা চুলগুলোকে কানের পেছনে গুজে দিয়ে বলল, এভাবে এখানে বসে থাকলে বিষয়টা দেখতে খারাপ দেখাবে। তার চেয়ে ভালো আমি আমার রুমে যাই, দুজনে টেক্সটে কথা হবে। সিদা এবার মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। বেলা 11টা নাগাদ আরিফ, মিম, জুই ও উষা খানবাড়িতে ঢুকল। অনেকদিন পর বাপের বাড়িতে এসে মিম অনেক খুশি। এসেই আম্মু, বড়াম্মু, মামুনি সবাইকে জড়িয়ে ধরেছে। মেঘ তো রান্নাঘরে সকল কাজ ফেলে বোনের সাথে দেখা করতে চলে এসেছে। ওর সাথে সাথে এসেছে বন্যা ও রাই। আরিফ সকল মামাদের সাথে কুশলাদি বিনিময় করে আবির, তানভীর ও আদির সাথে গল্প করতে বসেছে। উষা তো এসেই আদিবার সাথে ছোটাছুটি শুরু করে দিয়েছে। জুই সকলের সাথে কুশলাদি বিনিময় করে মালিহা খানকে বলল, দাদু ভাই, সিদা ও আহিয়া আপু কই? মালিহা খান খানিকটা মন খারাপ করে বললেন,
দুইজন একসাথে তিধার রুমে আছে। তিধা পা পুড়ে গেছে কিছুক্ষণ আগে। ওনার মুখে এই কথা শুনে জুই, আরিফ ও মিম আঁতকে উঠল। মিম এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, বড় আম্মু, এখন কি অবস্থা? আর কিভাবে হলো এসব? মালিহা খান কিছু বলার আগেই বন্যা এগিয়ে এসে বলল, তোমার ভাইজিকে কি আল্লাহ এক মুহূর্ত শান্তি দিয়েছে? সারাক্ষণ দৌড়াদৌড়ি ও লাফালাফির ভেতরে থাকে। তেমনি লাফাতে লাফাতে 2 কাপ কফি পায়ে ফেলে দিয়েছে। আরিফ এগিয়ে এসে বলল, ডক্টরের কাছে নিয়েছিলেন ভাবি? বাড়িতে ডক্টর এনেছিলাম ভাই, এখন পা ব্যান্ডেজ করে নিজের রুমে শুয়ে আছে। এই কথা শুনে জুই দিল এক দৌড় 3য় তলার দিকে। অতঃপর আরিফ ও মিম গেল সেদিকে। ত্রিধা! জুইয়ের ডাক শুনে ত্রিধা শোয়া থেকে উঠে বসল। হাত থেকে ফোনটা বালিশের নিচে রেখে মিষ্টি করে হেসে বলল, কখন এলি? আমার কথা বাদ দে, আগে বল তুই এখন কেমন আছিস? আমি তো বিন্দাস আছি। পা পুড়িয়ে পঙ্গু হয়ে ঘরে বসে আছিস আর বলছিস বিন্দাস আছিস? ত্রিধা হেসে বলল, এটা কোনো ব্যাপার না। জুই আচমকা কিছু একটা খেয়াল করতেই বলল, এই তোর গালে কি হয়েছে? ত্রিধা সঙ্গে সঙ্গে গালে হাত দিয়ে হালকা ঘষে বলল, কই কিছু হয়নি তো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লাল হয়ে আছে। ত্রিধা এবার বুঝতে পেরে আমতা আমতা করে বলল, আসলে এতক্ষণ এক সাইড হয়ে শুয়েছিলাম তো তাই লাল হয়ে গেছে। জুই চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। তখনই রুমে প্রবেশ করলো মিম ও আরিফ। ওদের শব্দ পেয়ে আহিয়াও এসেছে। মিম এগিয়ে এসে দেখল আদরের ভাইজি বালিশের উপর ব্যান্ডেজ করা পা রেখে বসে আছে। সিদা ফুপিকে দেখে আবেগে আপ্লুত হয়ে বলল, কেমন আছো ফুপি, কখন এসেছো? এই তো, এইমাত্র আসলাম। তোর এই অবস্থা হলো কি করে? আর বলো না, কোথা থেকে যেন 2 কাপ কফি উড়ে উড়ে এসে আমার পায়ে পড়েছে। মিম এবার ওর কান টেনে ধরে বলল, তুই বড় হবি কবে? সিদা খানিকটা বিচক্ষণ ভঙ্গিতে বলল, আর কত বড় হব? আমি তো তোমার চেয়েও লম্বা। আমি হাতে পায়ে বড় হওয়ার কথা বলিনি, বুদ্ধিতে বড় হবি কবে? ওহ, সেটা বলো, সামনের বছর হব ভাবছি। আরিফ চুপচাপ ওদের দুইজনের কাণ্ড দেখছে। আরিফকে নজরে পড়তেই সিধা ভদ্রমেয়ের মতো হাসি দিয়ে কুশলাদি বিনিময় করল। তখনই ওদের রুমে প্রবেশ করলো সিধার নানা নানি। সিধা খুশিতে চিৎকার দিয়ে বলল, নানু ভাই! সিধার নানি নাতনির কাছে এগিয়ে এসে বসল। অতঃপর কাতর কণ্ঠে বলল, তুই একটু সাবধান হয়ে চলতে পারিস না? নিচে সবার কাছে তোর কথা শুনলাম। এত বড় হয়ে গেছিস, এখনো কথা শুনিস না? উফ নানু ভাই, সবাই মিথ্যে বলছে, আমি ভালো মেয়ে সেটা তুমিও জানো। ওর কথা শুনে সকলেই হেসে দিল। সিধা ওর নানির উদ্দেশ্যে বলল, মামা মামি আসেনি? ওনারা কই? এবার সিধার নানা ওর সামনে এসে বলল, তোর মামা মামি আসেনি। তুই তো জানিস হৃদের ঘোরাঘুরির শখ অনেক। বউ বাচ্চা নিয়ে আজকে সকালেই সিলেটে বেড়াতে গেছে। সিধা খানিকটা মন খারাপ করে বলল, আগামীকালকে যেতে পারতো না? এইবার মামা আসলে আমি আর কথাই বলবো না। ওর নানা মৃদু হাসলেন। তখনই সিধার নানু আহিয়ার দিকে তাকিয়ে বলল, এটা তাসফিয়া না? আহিয়া এগিয়ে এসে বলল, জি নানু ভাই, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কত বড় হয়ে গেছিস, আমি তো তোকে চিনতেই পারিনি। তুই নিজেও তো এগিয়ে আসিসনি। তুমি তিদার সাথে কথা বলছিলে, তাই আমি চুপচাপ ছিলাম। তাসফিন কই? কত বছর হয়েছে দেখি না তোদের। ভাইয়া তার রুমে নানু ভাই। ওকে গিয়ে বল আমি ডাকি। আচ্ছা। জুই তিধার কানের কাছে এসে বলল, তিধা, এই বাড়িতে তাসফিন আর তাসফিয়া কে? তিধা মুচকি হেসে বলল, আহিয়ান ভাই ও আহিয়া আপুর জন্মের পর আমার পাপা আদর করে নাকি নাম দিয়েছিল তাসফিন খান ও তাসফিয়া খান। পাপা এখনো ওদেরকে এই নামেই ডাকে। তবে বাড়ির সবাই আহিয়ান ও আহিয়া ডাকে, তাই ওই নামটা কমই শোনা যায়। জুই এবার বুঝদারের মতো বলল, ও। এদিকে মিম ও আরিফ তিদার নানা নানির সাথে টুকটাক কথা বলছে। আহিয়ান রুমে প্রবেশ করে দেখলো অনেক লোক। ছেলেটা এক মুহূর্তে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। মিম ও আরিফ এগিয়ে এসে ভাইপোর সাথে কুশলাদি বিনিময় করলো। অতঃপর তারা দুইজন বেরিয়ে গেল। আহিয়ান এগিয়ে এসে তিদার নানা নানিকে সালাম করলো। অতঃপর মৃদু হেসে ভালোমন্দ জিজ্ঞেস করলো।
সিদার নানি তো বিশ্বাসই করতে পারছে না এটা তাদের ছোট্ট তাসফিন। তারপর নানা নানি আহিয়ানের সাথে অনেক কথাই বলল, টুকটাক হাসি তামাশাও করল। আহিয়ান শুধু হ্যাঁ হুম বলে মাথা নাড়ছিল। এসব দেখে সিধা মিটিমিটি হাসছে। সিধা নানুর কাছে জুয়ের পরিচয়ও দিল। উনি যখন শুনলেন জুয়ের সামনের সপ্তাহে বিয়ে, শ্বশুরবাড়ি ও স্বামী নিয়ে অনেক কথাই জিজ্ঞেস করলেন। জুই যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছে। এদিকে আদিবার নানা নানি ও খালামণি এসেছে। আদিবার মায়েরা দুই বোন। বড় বোন হলো রাইসা ইসলাম রাই, যে বর্তমানে খানবাড়ির ছোট বউ। আর ছোট বোনের নাম রেহানা ইসলাম রিঙ্কি। রিঙ্কির বাগদান সম্পন্ন হয়েছে বছরখানেক আগে। এখনো শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়নি। তবে খুব শীঘ্রই ওদের বিয়ের অনুষ্ঠান করা হবে। রিঙ্কি খানবাড়িতে ঢুকেই আদিবাকে জড়িয়ে ধরে কোলে নিল। অতঃপর ভাগ্নিকে আদর করতে লাগলো। তার অন্য কোনো দিকে খেয়াল নেই। খানবাড়ির সকলেই ওনাদের সাথে কুশলাদি বিনিময় করল। রাই এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। আদি এগিয়ে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করল। আদিবা খালামণির কোলে উঠেই তিধার পা পুড়ে যাওয়ার গল্প বলছে। তাই রিঙ্কি ওকে কোলে নিয়েই গেল তিধাকে দেখতে।